2014 সালে পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ, প্রাণ যায় দুই বাংলাদেশি জঙ্গির। বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক। তদন্তে এনআইএ দাবি করে মঙ্গলকোটের শিমুলিয়ায় খারিজি মাদ্রাসায় তৈরি হয়েছিল জঙ্গি জাল। একসময় চর্চার কেন্দ্রে থাকা মাদ্রাসায় এখন অন্য ছবি। খড়ের চাল আর মাটির বাড়ি এখন নেই, সেই জায়গায় এখন কলা বাগান। এখন আমরা চাই, আমরা উভয় শান্তিতে বাস করতে চাই। মানে গ্রামের বদনাম হোক আমরা চাই না। আমরা চাই হাতে হাত মিলিয়ে সবাই মিলে একসাথে থাকি। এই ধরনের মাদ্রাসাও চান না, এর ধরনের চাই না। হ্যাঁ, মাদ্রাসা যেমন সরকারভুক্ত আছে, ছেলেরা লেখাপড়া করছে, করুক। হ্যাঁ, এখন মিশে এখন জমি চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন চাষ করছে। কলা গাছ লাগিয়েছে। হ্যাঁ, কলার বাগান এখন। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। বাকি অংশে কলা গাছ এবং অন্যান্য ফলের গাছ লাগানো হয়েছে। মাদ্রাসার যে জমির মালিক বোরহান, সেও পরে গ্রেপ্তার হয় পুলিশের হাতে, এবং ইউসুফ কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতেই আছে। এই মাদ্রাসা এখন মাটির সাথে মিশে গেছে। গ্রামবাসীরা এখন চাইছেন যে এই ধরনের মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই না, যা গ্রামের বদনাম ডেকে আনছে। আমরা চাইছি যেখানে শিক্ষা দেওয়া হবে সেই প্রকৃত মাদ্রাসাকে। শিমুলিয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড, বাংলায় ইউসিসির আরো এক ধাপ। বাংলার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরো এক ধাপ। ইউসিসি কমিটি গঠন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 9 সদস্যের কমিটি গঠন। বাংলায় ইউসিসির আরো এক ধাপ। ইউসিসির খসড়া বিল খতিয়ে রিপোর্ট দেবে এই কমিটি। বাংলা ইউসিসির আরো এক ধাপ, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরো এক ধাপ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 9 সদস্যর কমিটি গঠন। ইউসিসির খসড়া বিল খতিয়ে রিপোর্ট দেবে এই কমিটি। सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा और तुरंत आ जाएगा। दूसरा प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, 2 कानून नहीं रहेगा। मान के चलिए क्लियर, क्रिस्टल क्लियर। বাংলায় 9 সদস্যের ইউসিসি কমিটি। বাংলায় 9 সদস্যের কমিটি গঠন। কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কমিটিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, আরেক সদস্য নির্মাল্য ভট্টাচার্য। ইউসিসি নিয়ে খসড়া বিল প্রস্তুত রাজ্যের। বিলের নাম দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল 2026। এই খসড়া বিল খতিয়ে দেখে রিপোর্ট দেবে কমিটি। এরপর বিধানসভায় পেশ হবে বিলটি। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এ রাজ্য লাগু হবে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে আপনিও একজন সদস্য। কিভাবে এই কমিটি কাজ করবে এবং ইউসিসি এ রাজ্যে কতটা প্রয়োজন? কমিটি কাজ করবে কিভাবে সেটা তো প্রধানত চেয়ারপারসনের উপর নির্ভর করে। তো চেয়ারপারসন রঞ্জনা দেশাই যিনি হয়েছেন, উনি যেরকম বলবেন মোটামুটি কার্যপ্রণালীটা সেরকমই হবে। বিরোধীরা বিশেষ করে তাদের বক্তব্য, তারা বিরোধিতা করছে এবং তাদের বক্তব্য যে একটি বিশেষ সম্প্রদায়ের জন্যই এটা করা হচ্ছে, তাদের টার্গেট করে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এক দেশ এক আইন এটা হওয়া প্রয়োজন? বিশেষ সম্প্রদায় মানে তো মুসলমান, কারণ অন্য সম্প্রদায়ের লোক সংখ্যায় খুব বেশি নেই এবং তাদের নিয়েও কোনো সমস্যা নেই। তারা কেউ 4টে বিয়ে করে না, তারা কেউ পর্দা রাখে না,
তারা কেউ সম্পত্তি নিয়ে বা কোনো গন্ডগোল করে না, অথবা তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হলে তাদের আদালতে যেতে হয়। এবং এই গন্ডগোলের কারণ হচ্ছে এই সমস্ত তথাকথিত সেকুলার দলগুলো, যাদের বর্তমানে বিরোধী দল বলে তুমি বলছিলে। বিরোধী দলগুলোর এটা আছে, তার কারণ হচ্ছে যে তারা জিম্বার করে ওই মুসলমান ভোটের, জোট বাঁধা মুসলমান ভোটের পেছনে দৌড়য়। তো তারা তো করবেই, মানে একটা ভোট ব্যাংকের রাজনীতি, পুরোপুরি ভোট ব্যাংকের রাজনীতি, 100% ভোট ব্যাংকের রাজনীতি। এটাই তো আগামী দিনে কেন্দ্রীয় সরকারেরও লক্ষ্য, গোটা দেশে ইউসিসি লাগু করা। অবশ্যই লাগু করা হবে। আমি একটা খুব ছোট প্রশ্ন রাখছি, ফৌজদারি আইনটা কিন্তু ইউনিফর্ম। আইন তো দুরকম হয়, দেওয়ানি আর ফৌজদারি। দেওয়ানি আইন মানে সিভিল ল, আর ফৌজদারি আইন মানে ক্রিমিনাল ল। ফৌজদারি আইনটা কিন্তু সব পুরো দেশে এক, এবং সেটা নিয়ে কোনো সম্প্রদায়, কোনো বিদেশ, কোনো বিরোধী দল কোনো গোলমাল করে না। ফৌজদারি আইন যদি এক হয়, তাহলে দেওয়ানি আইন কেন এক হবে না? এবং আসামে যেটা হয়েছে, উত্তরাখণ্ডে যেটা হয়েছে, সেটার থেকে পশ্চিমবঙ্গের আইন খুব একটা আলাদা হবার কোনো প্রয়োজন নেই। জনজাতি গোষ্ঠী, সেই জনজাতি গোষ্ঠীকে এই আইনের বা এই অভিন্ন দেওয়ানি বিধি আইনের বাইরে রাখা হবে। এটা কি ভালো একটা উদ্যোগ? উদ্যোগ তো ভালোই। প্রথম কথা, তাদের সংখ্যা তো খুব বেশি নয়। দ্বিতীয় কথা হচ্ছে, তাদের জন্য একটা কিছু প্রোটেকশন যাকে বলে দরকার, যাতে তাদের মানসিকতায় আঘাত না লাগে, যাতে তারা মনে না করে যে আমরা বাকি ভারতের সঙ্গে এটা না হলে তাল মিলিয়ে চলতে পারবো না, এরকম যেন তাদের ধারণা না হয়। তারা তো সংখ্যায় খুবই কম, অতএব যে কাজটা হয়েছে ঠিকই হয়েছে। রাজ্য সরকারকে তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, সেই সরকার এই মর্মে বিল আনবেন। এখন দেখা কত দিনে এ রাজ্যে ইউসিসি কার্যকর হয়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বিমানবন্দরের ভেতরে বাঁকড়া মসজিদের নামাজ বন্ধ। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ। রানওয়ে সম্প্রসারণের জন্য মসজিদ সরানোর পরিকল্পনা। মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু, বন্ধ নামাজ। এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এখানে যে ঢুকছে ওখানে নামাজ পড়তে, তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে। এবং সিআইএসএফ এর অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি যদি সরানো যায়, তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব এবং বানানোতেও সহযোগিতা করব। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল এটা নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর করার লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে নতুন সরকার। এবার মসজিদে যাওয়ার এন্ট্রি পাস দেওয়া বন্ধ করা হয়েছে, নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেকেন্ডারি রানওয়ে সেই কাজ কিন্তু শুরু হয়েছে। সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে অবস্থিত এই মসজিদ, যা থাকা যাবে না এমনটাই নিয়ম, কারণ সেকেন্ডারি রানওয়ে থেকে 240 মিটারের মধ্যে কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারে না, যা দীর্ঘদিন ধরে এই মসজিদ সরানোর কাজই কিন্তু বন্ধ ছিল। আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে, দেখা যাচ্ছে দূরে আধিকারিকরা তারা পর্যবেক্ষণে এসেছেন, বেশ কিছু কাজ হয়েছে এবং বেশ কিছু কাজ কিন্তু এখনও চলছে। এবং শনিবার থেকে মসজিদে যাওয়ার এন্ট্রি পাস বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত বোঝা যাচ্ছে সেকেন্ডারি রানওয়ে তৈরির ক্ষেত্রে আরও বেশ কিছু ধাপ এগিয়ে গিয়েছে এয়ারপোর্ট অথরিটি। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা,